অন্ধকার ভেদ করে ছুটে চলেছে কিছু যানবাহন। গাড়ির চাপাজ অস্বাভাবিক রকম কম বলা যায়। বেশ শুনশান হয়ে আছে হাইওয়েটা। একরাশ জলরাশিতে একদিকে প্রতিফলিত হচ্ছে সাদা গোলগাল চাঁদ। নদীটার নাম হ্যাডসন নদী। হাইওয়ের এক পাশ ধরে বয়ে গেছে ওটা, আর অন্যদিকে উঁচু নিচু সব বিশাল পাহাড়। এলাকাটা দুর্গম নয়, তবে দুর্ধর্ষ ডাকাতির ভয় রয়েছে এখানে। এসবের মাঝে আজকের রাত যেন ভিন্ন আয়োজন নিয়ে রেখেছিল তার জন্য। হাইওয়ের এক ধার ধরে হেঁটে চলেছে এক বৃদ্ধ, হাতে ছোট্ট এক হ্যারিকেন। তিনি স্থানীয় আদিবাসীদের একজন। এক বিশেষ প্রয়োজনে তিনি নদী তীরের এক বিশেষ স্থানে যাচ্ছেন। হাইওয়ে ধরে ছুটে আসা এক দ্রুতগতির প্রাইভেট কার তার নজরে পড়ল। আর 5টা গাড়ির মতোই ওটা। খুব গুরুত্বপূর্ণ না হলেও গতি অন্যান্যগুলোর চেয়ে বেশ অস্বাভাবিক। হঠাৎ তাকে চমকে দিয়ে গাড়িটা এক জোরালো বাঁক নিল। চোখের পলকেই সড়কের সীমানা ভেঙে সোজা নদীতে আঁচড়ে পড়ল তার। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গেলেন বৃদ্ধ। অচল শরীর নিয়ে দ্রুত সড়কের অন্য পাশে এসে রেলিং ধরে দাঁড়ালেন তিনি। গাড়িটা ধীরে ধীরে নদীগর্ভে ডুবে বিলীন হয়ে গেল তার সামনেই। দূর পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো বন্য নেকড়ের ডাক। হাইওয়ে পুলিশ সহ এক ডুবুরি টিম অনেক চেষ্টার পর গাড়িটির সন্ধান পেয়েছে। বড় ক্রেনের সাথে দড়ি বেঁধে গাড়িটিকে ওঠানো হচ্ছে নদী থেকে। ওখান থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। উৎসুক জনতা আগ্রহ নিয়ে দেখছে সেই দৃশ্য। তবে তদন্তকারী SM তারিকের চোখ হাইওয়ের দিকে। মোটা টায়ারের দাগ এক ঝটকায় ঘুরে গিয়ে গাড়িটা নদীতে পড়ার কথা জানান দিচ্ছে। হেলে বসে আঙুল দিয়ে তিনি ঘষলেন দাগটা। টায়ারের অংশ উঠে আসছে সড়ক থেকে, অর্থাৎ গাড়িটি বেশ ভালো গতিতেই ছিল। হঠাৎ ঘুরে যাওয়ায় টায়ারের মোটা অংশ পর্যন্ত ক্ষয়ে লেপ্টে গেছে। উঠে দাঁড়ালো তারিক। গাড়ির কোনো ভাঙা অংশ আছে কিনা তা খুঁজতে লাগলো এদিক ওদিক। অমনি তার চোখে পড়ল সেই মেয়েটি। দূরে দাঁড়িয়ে তারিকের দিকে এক পলকে চেয়ে আছে সে। আদিবাসীদের মতো পোশাক, হয়তো ক্ষুদ্র নিগোষ্ঠীর কেউ। তার মাথায় খোঁপায় গুজে রাখা একটা লাল জবা ফুল। শরীরটা অস্বাভাবিক রকম ফর্সা। এই স্যার, এই গাড়িটার ভেতরে একজনের লাশ আছে। সহকারী মনিরের কথায় ঘোর থেকে বেরিয়ে এলো তারিক। তাকালো সহকারীর দিকে। ও ডেড বডি বের করে ফরেন্সিকে দাও, আনমনেই বলল সে। আবার তাকালো সেই মেয়েটার দিকে। স্যার, লাশটা তাবিদ আওয়ালের। ফিরে তাকালো তারিক। রিদি কনস্ট্রাকশনের মালিকের ছেলে উনি, রাজনীতিবিদ রাকা চৌধুরীর ছেলে। নড়ে চড়ে উঠল তারিক। এ তো হাই প্রোফাইল কেস। দ্রুত হয়ে উঠল তারিকের কণ্ঠ। তো শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখছো কি? না স্যার, হয়তো পানিতে ডুবে মারা গেছেন, দরজা খুলে বের হতে পারেননি। রাগা চৌধুরী খবর পেয়েছেন নাকি? জানি না স্যার, মিডিয়া এখনো আসেনি। শিট, গাড়িটার অ্যাক্সিডেন্ট যে কিভাবে হলো এটাও বুঝতে পারছি না। ছেলেটা ড্রাঙ্ক ছিল নাকি? এমনভাবে স্টিয়ারিং ঘুরিয়েছে যে আরেকটু হলেই টায়ার পর্যন্ত ব্লাস্ট হতো। এখন কি করব স্যার? ভাবলেন ওসি তারিক। অতঃপর বললেন, আপাতত লাশটা সিকিউর করো, আমি দেখছি বাকিটা। ওকে স্যার। চলে গেল সহকারী মনির। তারিক কিছু একটা ভেবে পুনরায় ফিরে তাকালো সড়কটির অদূরে। না, এতক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকলেও এখন আর সেই মেয়েটি নেই। থানার ফিলামেন্ট বাতির আলো জ্বলছে। কেস ফাইল পর্যালোচনা করছে তারিক। সহকারী মনির আরো এক গাদা ফাইল এনে রাখলো টেবিলের এক পাশে। অতঃপর চলে গেল সে। ফাইল ঘেটে একটা জিনিস সম্পর্কে নিশ্চিত হলো তারিক। এই হাইওয়েতে এটাই একমাত্র দুর্ঘটনা নয়। এর আগেও কয়েকবার ঠিক একইভাবে গাড়ি পানিতে পড়ে গেছে। মৃতদের মধ্যে আছেন এই থানার পূর্বের ওসিও। তারিক মাত্র 2 মাস হলো এই থানায় বদলি হয়ে এসেছেন। আগের অ্যাক্সিডেন্টগুলোকে গাড়ির যান্ত্রিক ত্রুটি ধরে কেস ক্লোজ করা হয়েছে, কিন্তু তারিকের তা মনে হচ্ছে না। গাড়িটা এমনভাবে বেঁকে গেছে যেন হঠাৎ করেই কিছু একটা গাড়ির সামনে চলে এসেছিল, যাকে বাঁচাতেই স্টিয়ারিংয়ের এমন মোচড়। বসতে পারি? মেলি কণ্ঠটা অপরিচিত শোনালো। নজর ওঠাতেই সেই মেয়েটাকে দেখে থমকে গেল তারিক। সেই আদিবাসী মেয়েটি।
জি অবশ্যই, বসুন না। মেয়েটি নিঃশব্দে বসে পড়ল। রুমে ছড়িয়ে পড়ল জবা ফুলের মতো আলতো এক সুবাস। বেশ ভালো লাগছে এটা তারিকের। কোনো মামলা করতে এসেছেন? আমি অ্যাক্সিডেন্টটা দেখেছি। চকিতে ফাইল ছেড়ে মেয়েটার দিকে তাকালো তারিক। ওটা আমার সামনেই ঘটেছে। মানে আপনি তখন ওই হাইওয়েতে ছিলেন? মাথা নাড়ালো মেয়েটি। সে ছিল। গাড়িটা হঠাৎ করেই বাঁক নিয়ে নদীতে পড়ে যায়। হয়তো গাড়িতে অন্য কেউ ছিল। অন্য কেউ? একজন মেয়ে। মেয়ে? আপনি তার চেহারা দেখেছেন? রাত হয়েছে গভীর, তবে থেমে নেই যানটির গতি। সহকারী মনিরকে নিয়ে দ্রুত সে যাচ্ছে নদী তীরের গ্রামটির দিকে। ওই দিকটায় আদিবাসীরা বসতি গড়েছে। সেটাই এখন এই কেসটাকে রুখে দেবে। সেই মেয়েটা রুখে দেবে। স্যার, রাকা চৌধুরী খুব প্রভাবশালী লোক। উনি ওনার ছেলের মৃত্যুকে খুন বলে প্রমাণ করতে চাইলে সেটা খুনের কেসেই চলে যাবে। আর যাদের দিকে তিনি আঙুল তুলেছেন তাদের ফাঁসিও হবে। তুমি বুঝতে পারছো না মনির, উনি রাজনীতির নোংরা খেলা খেলতে চাইছেন। এটা স্পষ্ট অ্যাক্সিডেন্ট। উনি শুধু শুধু এটাকে টেনে তার বিপক্ষের শক্তিকে ফাঁসাতে চাইছেন। এসব আমার খুব ভালো করে জানা আছে। আমি ওর শেষ দেখেই ছাড়বো। গাড়িটা এসে থামলো নদী তীরের গ্রামটিতে। গাড়ি থেকে নামতেই সেই বৃদ্ধ এগিয়ে এলেন। সাথে এলো আরো কয়েকজন লোক। আমরা একজনকে খুঁজছি। সে বলেছিল সে এখানেই থাকে। মেয়ে, বয়স হয়তো এই 23-24 হবে। কাল রাতে অ্যাক্সিডেন্ট স্পটে ছিল। তার সাথে কথা বলতে চাই। সে কি আছে? এই কার কথা কইতাছেন আপনি? তার নাম কি? থেমে গেল তারিক। মাথা চুলকাতে লাগলো। নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। জানা থাকলে এখন কাঁচ দিত। তার খোঁপায় জবা ফুল আছে একটা। ওয়াসিমা? মেয়েটার নাম ওয়াসিমা। হ, ওই তো এখানে জবা ফুল খোপায় দেয়। ওদের জবা ফুলের গাছ আছে, কিন্তু ওয়াসিমা তো নাই। কোথায় গেছে সে? কেন আপনি জানেন না? 7 বছর আগে সে তো নিখোঁজ হয়েছে। তার কোনো খোঁজ পাই নাই আমরা। আপনি তাহলে কই পাইছেন? বাইচে আছে নাকি ও? থমকে গেল তারিক। আমি জানি না। স্যার হয়তো তার সাথে কথা বলেছেন, তাই না স্যার? চাবিটা দাও। কোথায় যাবেন স্যার? আরে দাও না। চাবিটা এগিয়ে দিল মনির। তারিক চলে গেল পুলিশ জিপটির দিকে। মনির গেল পিছু পিছু। গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বেরিয়ে পড়ল তারা। গাড়িটা গ্রাম পেরিয়ে হাইওয়ে নাম্বার 325-এ এসে উঠল। পিচ ঢালা পথ ধরে সাঁই করে ছুটে গেল ওটা। স্যার, আমরা কোথায় যাচ্ছি? ও আমাকে মিথ্যে বলেছে। কে স্যার? ও বলেছিল আমাকে গেছে সাহায্য করবে, কিন্তু হঠাৎ করে গাড়ির ভেতরটা জবা ফুলের সুঘ্রাণে ভরে উঠল। গাড়ির ওপরে থাকা মিরর গ্লাসে চোখ পড়ল তারিকের। হাত পা ঠান্ডা হয়ে এলো তার। তুমি? কে স্যার? পেছনে পেছনে ওয়াসিমা বসে আছে। মনির উত্তর দেওয়ার আগেই ছেলেটা কেন জানি নিজের গলা চেপে ধরল। পাশ ফিরে তাকালো তারিক। ওয়াসিমা মনিরের গলা চেপে ধরেছে। ছেলেটা সেই অদৃশ্য হাত দুটোকেই ছাড়ানোর চেষ্টা করছে। কি করছো তুমি? ওকে ধরছো কেন? ছাড়ো, ছেড়ে দাও ওকে। 7 বন্ধুর নোংরা কাজে সেও তো সঙ্গ দিয়েছিল। 7 জন শাস্তি পেলে ও কেন পাবে না? শাস্তি? 7 বছর আগে আমার বাঁচার আকুতি এদের কারো মনে মায়া আনেনি। আমাকে হত্যা করতে এদের কারো হাত কাঁপেনি। আর আজ আমায় পিছু হটতে বলছো? ওয়াসিমা, ও মরে যাবে, ওকে ছেড়ে দাও। ছোট একটা ছেলে ছিল আমার। আমি ফিরে যেতে চেয়েছিলাম শুধু। প্রাণ ভিক্ষা, এদের কাছে প্রাণ ভিক্ষাও ছিল হাসি তামাশার বস্তু। আমি এদের ছাড়বো না। নদী তীরের জ্যোৎস্নার আলোয় স্পষ্ট পড়তে পারল সে। রাজনীতিবিদ বাবার বকে যাওয়া ছেলে সব ম্যানেজ করে ফেলল। আমার লাশটাকেও থানার পুলিশদেরও। উল্লাসে মেতে উঠেছিল সবাই। আমার পরিবার, আমার সন্তান, আমাকে তারা আলাদা করে দিয়েছিল সব কিছু থেকে। নিখোঁজ আমি এই নদী তীরে ভেসে গেছি পাপ, প্রায়শ্চিত্ত, প্রতিশোধ নিয়ে। এরপর আর কারো মৃত্যু অমানিসায় হবে না। আজ থেকে আমার মুক্তি,
চিরকুটটা ভাঁজ করে পকেটে রেখে দিল তারিক। কিছু করতে মন চাইল না তার। এক পলকে চেয়ে রইল নদী তীরের জোছনায়। বিষণ্ণ মন তার সঙ্গী হলো। অতঃপর মনের মাঝে উঁকি দিল এক অপূরণীয় ইচ্ছা, ফিরে এসো মায়াবিনী, যদি সম্ভব হয়।